রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের একটি বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর 12টা 20 মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড উপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তার বাড়ি শরীয়তপুর বলে জানায় পুলিশ। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগ্রাগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। রাজধানীর মেট্রো রেল ফার্মগেট স্টেশনের কাছে পিলার থেকে শক অবজারভার প্লেট পড়ে এক পথচারী নিহত হয়েছে। মিরপুর 10 নম্বর স্টেশন থেকে সকল যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। যান্ত্রিক ত্রুটিতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। ফার্মগেট স্টেশনে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, এই দুর্ঘটনার বিস্তারিত আপনার কাছে জানতে চাই এবং একই সাথে যেহেতু মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে, কর্তৃপক্ষ কি বলছে যে কতটা সময় লাগতে পারে স্বাভাবিক হতে? তানিয়া, মেট্রো ট্রেন চলাচলের সময় যে কম্পন হয়, সেই কম্পন রোধে একটি স্প্রিং বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়। সেই প্যাড, যেটির ওজন আসলে 40 থেকে 50 কেজি, সেই রকম একটি প্যাড একজন পথচারীর ঘাড়ের মধ্যে পড়ে এবং সাথে সাথে তিনি এখানে মারা যান। ঘটনাটি মূলত ফার্মগেট মেট্রো স্টেশনের পাশের 433 নং পিলারের কাছে। এই 433 নং পিলারের উপর থেকে মূলত এই প্যাডটি খুলে পড়েছিল। যে প্যাডটি পড়বার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই সেই পথচারী নিহত হন এবং একজন দোকানদার, অর্থাৎ এই রাস্তার পাশে একজন ফুটপাতে যে দোকান ছিল, সেই দোকানদার আহত হবার খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। মূলত এই প্যাডটি পড়বার সাথে সাথে প্রথমে আসলে পথচারীর ঘাড়ে পড়ে এবং ঘাড় থেকে মাটিতে যখন পড়ে তারপর কিন্তু কয়েক লাফ দিয়ে কিন্তু সেটি একটি দোকানে গিয়ে আশ্রয় পড়ে। সেই দোকানের কাঁচ ভেঙে দোকানদার যিনি ছিলেন তিনি আহত হন। এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এর আগেও এখানে একটি এই স্প্রিং বেয়ারিং প্যাড খুলে পড়েছিল, যদিও তখন খুব বেশি কোনো পথচারী আশেপাশে না থাকবার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আজকে একেবারেই একজন পথচারীর ঘাড়ে পড়বার কারণে তিনি ঘটনাস্থলে মারা যান। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, সেই পথচারীর নাম হচ্ছে আবুল কালাম। তার বয়স 35 থেকে 40। তার সঙ্গে যেহেতু একটি পাসপোর্ট ছিল, পুলিশ সেটি আসলে দেখে সেই তথ্য নিশ্চিত করেছে। তার গ্রামের বাড়ি প্রাথমিকভাবে শরীয়তপুর বলে জানা গেছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এখানে ইতিমধ্যেই তারা এই পথচারীর মরদেহ উদ্ধার করেছেন এবং এখানে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা কিংবা অন্যান্য আর কোনো অসঙ্গতি আছে কিনা, কারো গাফিলতি আছে কিনা, তারা সেটি আসলে তদন্ত করবেন। মরদেহটি তারা এখন নিয়ে গেছেন সুরথাল কার্যক্রম সম্পন্ন করবার জন্য। এরপরে তারা আসলে বিস্তারিত তদন্ত কমিটি করবেন। এরপরে তারা আসলে যাচাই বাছাই করবেন ঘটনার সাথে আসলে কারো কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা। মেট্রো রেল আপনি বলছিলেন যে বন্ধ রয়েছে, এখন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রয়েছে সেই প্যাডটি খুলে পড়বার কারণে। সেটি কখন নাগাদ ঠিক করা হবে কিংবা মেট্রো স্টেশন চলাচল, ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হবে, সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মেট্রো কর্তৃপক্ষ সেটি আসলে হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন যে কখন নাগাদ এই মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আমরা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে রয়েছি। এখানকার পথচারী এবং যারা আশেপাশে রিক্সা চালক কিংবা দোকানদার ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে সেই পথচারী একা হাঁটছিলেন, ফলে শুধুমাত্র তার ঘাড়ে পড়বার কারণে তিনি আহত হয়েছেন, তিনি তার সাথে সাথে নিহত হয়েছেন। আশেপাশে কোনো পথচারী না থাকবার কারণে খুব একটা অন্যদের কাছে সেটি যায়নি। তবে দোকানদারের কাছে যাবার কারণে কিন্তু দোকানদার কিছুটা আহত হয়েছেন। দোকানদারের একজন সহকারী তিনি আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা আসলে চেষ্টা করছেন ঘটনার কারণ নিরূপণ করবার জন্য। কি কারণে আসলে এমনটি ঘটলো, যেহেতু একই জায়গায় একাধিকবার এই ঘটনা ঘটলো। মেট্রো ট্রেন চলাচলের যে স্প্রিং বেয়ারিং প্যাড সেটি খুলে পড়েছে পাশাপাশি জায়গায়, অর্থাৎ এই ফার্মগেট এলাকাতেই। সেটি কেন ঘটলো সেটির জবাবদিহিতা হয়তো মেট্রো স্টেশন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা করতে পারবেন। তবে পথচারীরা বলছেন যে তারা আসলে এই বিষয়টি নিয়ে ভীত সন্ত্রস্ত, যেহেতু একই জায়গায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলো। যদিও এর আগে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, কেউ হতাহতের ঘটনা ঘটেনি, তবে এবার একদম একজন সরাসরি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ঘটনা সম্পর্কে যাচ্ছিলাম, কিন্তু কেন ঘটনাটি ঘটলো সেটি সম্পর্কে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, অর্থাৎ এটি মেইনটেনেন্স করার
যেই প্রক্রিয়াটি সেটি চালু ছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ কি জানাচ্ছে আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই সেটি জানতে পারবো। ধন্যবাদ সাকিব যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। দর্শক শাহেদ যেমন সাকিব ছিলেন আমাদের সাথে এতক্ষণ। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই আরপিওর 21 নম্বর অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে এমন অভিযোগ জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দলের দ্বিমত আছে বলেও জানিয়েছেন দলের 3 সদস্যের প্রতিনিধি দল। সকালে কমিশন ভবনে সিইসি সহ ইসির সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এই সংশোধন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে বলেও জানান তিনি। এ সময় তারা বলেন, জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আরপিওর এই সংশোধনের সাথে একমত নয় বিএনপি। এক্ষেত্রে আগের নিয়ম ফেরত যেতে আইন মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করা হবে বলে জানান দলের এই নেতা। পত্রিকায় এর বিপরীত সংবাদ, অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার রয়েছে এবং এ যাবৎ এই প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে জাতি ক্ষমা করবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিগত দিনের সংঘাতময় রাজনীতি পরিহার করে একসাথে পথ চলতে হবে। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না, কোনো সময় ছিল না। কেউ কারো চেহারা পর্যন্ত দেখত না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এদিকে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এখনো নির্বাচন বানচালের চেষ্টা চলছে। প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, আমার ভোট আমি দেব এই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। অন্য আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলার আগে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার মধ্যে আওয়ামী লীগ এবং 14 দলও থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ দ্বারা মাহিলা ইসলাম, 71, ঢাকা। আগামী মাসে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার 71কে এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তিনি বলেন, নভেম্বরের 3য় সপ্তাহে সৌদি আরব যাবার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দেশে ফিরবেন তিনি, তবে তারিখ এখনো চূড়ান্ত নয়। Could be correct, could be wrong. He has a plan to come for Umrah the end of November, on the third weekend beyond. এবং তারপরে উনি ডিসাইড করবেন কবে আসবেন। দ্যাটস অল। এটা কোনো কনফার্মেশন নাই, কোনো ইয়ে নেই। জন্য সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি, কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক যা বলুক, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে
তবে নির্বাচনালয় দিলে ভালো হবে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্ট পাওয়া যায় না ফাইন্যান্সিয়ালি, আপনারা বলেন এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমাদের লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবেন। চলমান বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে গেছেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন, সেই খবর নিয়ে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। রাশেদ, পিএসসিতে এনসিপির নেতারা আসলে কেন সেখানে গিয়েছেন এবং তারা সেখানে কি বক্তব্য দিয়েছেন? তানিয়া, মূলত যে আলোচনাটি হওয়ার কথা সেই আলোচনাটি কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে আমরা শুনেছি। বেশ কয়েকটি দাবি দেওয়া হয়েছে। কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি নিয়ে আমি সরাসরি যুক্ত করব এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে। হাসনাত আব্দুল্লাহ, আপনারা কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন? আমরা জানি যে 44তম যে বিসিএস ক্যাডারদের এই বিষয়টি অনেকদিন ধরে ঝুলেছিল এবং সেই বিষয়টি নিয়ে আসলে কি কি কথা বলা হলো? আসলে আমরা পুরো সময়টাই হচ্ছে পিএসসির মানে পুরো এই যে চাকরি প্রার্থীদের একাধিক দাবি রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের ওই যে নন ক্যাডার সংশোধনের যে বিষয়টি আপনার, তারপর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএসসিতে যে 43তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের যেই অধিযাচিত পদসমূহের দ্রুততম যেন সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হয় সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। 44তম বিসিএসের আপনার দেখা গিয়েছে একবার ফলাফল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এটাকে আবার পুনরায় ফলাফল দিবে, সেক্ষেত্রে আবার কিছু পদ যেন সৃষ্টি করে তারপরে সেখানে নিয়োগ দেওয়া হয় সেই বিষয়গুলো। কিন্তু আমরা দেখলাম সেখানে জটিলতা রয়েছে, অনেক ধরনের জটিলতা, এবং সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি করছে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসিকে এই ক্ষেত্রে আমরা অনেক বেশি আন্তরিক পেয়েছি, কিন্তু আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সব ধরনের জটিলতা, কারণ দিন শেষে সিদ্ধান্তটা যা কিছু করতে চাক পিএসসি সেটার বিধি সংশোধন করতে হয় এবং বিধি সংশোধনের জন্য সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় যেতে হয়। আমরা সিস্টেমেটিক রিফরমেশনের জন্য আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে যেন ফলাফলটা যেন প্রকাশ করা হয়। একজন প্রিলিমিনারি প্রার্থী জানছে না উনি কত পাচ্ছেন, কাটমার্ক কত ছিল বা হাইয়েস্ট মার্ক কত ছিল, এই বিষয়গুলো সে পরীক্ষা দিচ্ছে কিন্তু জানছেন না। রিটার্ন পাস করার অন্তত 3 বছর পরে আবার ফি জমা দিয়ে রিটার্নের মার্কস জানতে হচ্ছে। ভাইভাতে 200 নাম্বারের রয়েছে, সেখানে এক ধরনের আমরা দেখেছি রাজনৈতিক এখানে ম্যানিপুলেশনের সুযোগ থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে যে সেই নাম্বারটি নিয়েও বিভিন্ন সময় ছোট করে যদি একটু জানতে চাই যে ওনারা আসলে কি আশ্বস্ত, তো ওনারা যে বিষয়গুলো বলেছেন যে তাদের এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। পিএসসিকে যদি ফাংশনাল অটোনমি দেওয়া হয় এবং পিএসসিকে যদি ফাইন্যান্সিয়াল অটোনমি দেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি চাকরি প্রার্থী বান্ধব পিএসসিও অপারেট করতে পারবে। শুনছিলেন কি কি বিষয়ে কথা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। তানিয়া, ধন্যবাদ রাশেদ আনিস। নিশ্চয়ই ফিরবে পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে এতক্ষণ। জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। আর এই কোলাহলের আড়ালে মুন্সিগঞ্জে নারীদের মধ্যে জোরালো হয়ে উঠেছে ভোটের মাঠে নারীরা কি নিরাপদ। তারা ভোট দিতে চান, পরিবর্তনের স্বপ্ন দেখেন, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় ভয়, হয়রানি আর অনিশ্চয়তার ছায়া। তাই নিরাপদ শিক্ষা পরিবেশ এবং কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা চান নারীরা, সেই সাথে মর্যাদা ও অধিকার চান তারা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা এবার নতুন নারী ভোটার তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রবল। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন মুন্সিগঞ্জের নারী ভোটাররা। তবে সেই সঙ্গে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা আতঙ্ক। নিজেদের নিরাপত্তার পাশাপাশি ভোটের অনুকূল পরিবেশ নিয়ে উদ্বিগ্ন তারা। আমি এবার নতুন ভোটার হয়েছি, আমার ভোট আমি যাকে করতে তাকে দিব, যোগ্য ব্যক্তি ছিলি আমি তাকে আমার ভোটটা দিব। আগামীতে ভোট দেবো যাতে সুস্থ পরিবেশ সামনে দিতে পারি। আমাদের আগামী সরকার এরকম চাই যাতে আমরা পারে যে ভাবে আসতে পারে এবং যেতে পারি যাতে আমাদের বাবা মা টেনশন মুক্ত থাকে। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মজীবী নারীরাও। তারা জানান শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সময় থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপ কেটেছে ভয় আর শঙ্কায়। এখন আমরা কর্মজীবী নারী, এখনো আমাদেরকে নিয়ে এত চিন্তা কেন? আমরা যখন বের হই তখন আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? কেন আমাদের অভিভাবকরা আমাদের নিয়ে এত চিন্তা করবে? নারীদের নিরাপত্তার কথা সবাই বলে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো প্রয়োগ আমরা দেখতে পাই না। আমরা আশা করব আগামী ভবিষ্যতে যে সরকার আসবেন সে নারীদের নিরাপত্তার কথা নিশ্চিত করবে না। নারী ছাড়া তো আসলে সমাজের উন্নয়ন সম্ভব না, যেখানে অর্ধেক সংখ্যক নারীদের মাধ্যমে গঠিত হয়েছে। তো আমার নতুন নির্বাচিত সরকারের কাছে তাই থাকবে যে নারীদেরকে যেন সমানভাবে অংশগ্রহণের সব জায়গাতে
সুযোগ দেওয়া। মুন্সিগঞ্জ জেলার নারী ভোটাররা বলছেন, সাইবার ক্রাইম, সামাজিক হয়রানি ও বেকারত্বের ভয় সব মিলিয়ে নারীদের জন্য নিরাপদ ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নারী এবং পুরুষ বিভক্ত না করে তাদেরকে মানে সমমর্যাদা দিয়ে এবং সকল কাজে তাদের অংশগ্রহণটা যেন নিশ্চিত করে, সেটাই আমাদের সরকারের কাছে কাম্য। এখন তো আমরা দেখছি বিভিন্ন সাইবার ক্রাইম বা বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা, এগুলো যেন একটু শক্ত হাতে মোকাবেলা করা হয় বা আইনটা যেন আরেকটু জোরদার করা হয়। কোথাও একটা অভিযোগ দায়ের করলে ওখানে অনেক সময় দেখা গেছে যে নারীরা সেই অভিযোগগুলি সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করতে পারে না। আমরা চাইবো, আইনজীবী হিসেবে আমি চাইবো যে সকল নারীরা যেন অভিযোগটা দায়ের করতে পারে, আইনগত সহায়তা করতে পারে, সঠিকভাবে শেখার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। নারীরা চান সব ক্ষেত্রে সমান অধিকার, কাজের সুযোগ, শিক্ষা ও সম্মান। তাদের মতে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, উন্নয়ন হতে হবে শিক্ষা, কর্মসংস্থান সহ সমাজের সব ক্ষেত্রে। মনিরা কাজেরি, ৭১। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার শুনানির পরবর্তী তারিখ ২৩ নভেম্বর। প্রসিকিউশনের সময় আবেদনের পর বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। এছাড়া জুলাই আগস্টের রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ আসামির বিরুদ্ধে শুনানির মামলা ছিল ৫ নভেম্বর। এ নিয়ে প্রসিকিউশন গাজী MH তামিম বলেন, প্রসিকিউশনের প্রয়োজনে তারিখ পেছানোর আবেদন করা হয়েছে। কুবের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা NTMECর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। এই মামলা থেকে শেখ হাসিনাকে বাদ দেওয়া হলেও গুম খুনের আরও ৩টি মামলা চলছে, এ সময় জানান প্রসিকিউটর তামিম। এদিকে ৫ আগস্ট চাংখারপুলের শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় আজ একজন সাক্ষী দিয়েছে। এই মামলায় পরবর্তী শুনানি ২ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল ১। ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার শুনানির পরবর্তী তারিখ ২৩ নভেম্বর। প্রসিকিউশনের সময় আবেদনের পর ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, ট্রাইব্যুনালে আজকের মামলার এ পর্যন্ত সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। ট্রাইব্যুনাল আজকে মামলার কার্যক্রম প্রায় সবই শেষ হয়ে গেছে। আজকে শুধু ট্রাইব্যুনাল একই কার্যক্রম ছিল এবং সেখানে বেশ কিছু সময়ের আবেদন ছিল, মামলার তদন্ত প্রতিবেদন, অগ্রগতি বিষয় ছিল এবং জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হন ওই দিন চাংখারপুলে যে ৬ জন শহীদ হয়েছিল সেই ঘটনায় দায়ের করা মামলাটিতে আজকে একজন সাক্ষী নিয়ে আসা হয়েছিল। তিনি এই মামলার ২০তম সাক্ষী, একজন ঘটনার প্রত্যক্ষদর্শী বলতে শহীদ ইয়াকুব। তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তিনি মোবাইল ধারণ করেছিলেন। তাকে বলা হয় ১৪ তারিখের সাক্ষী। এই আব্দুল সালাম নামে একজন ব্যক্তি, তাকে অল্প কিছু সময় সাক্ষ্য দানের পরেই জেরা করা হয়নি আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলাটির শুনানির পরবর্তী ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর, মানে আগামী রবিবার। এটা পরবর্তী ঠিক এক সপ্তাহ পরে এটা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের বাইরেও শেখ হাসিনা সরকার আমলে গুমের ঘটনা সেনাবাহিনীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার গত ২২ অক্টোবর শুনানি হয়েছিল এবং পরবর্তী শুনানির দিন ধার্য ছিল ২০ নভেম্বর। সেই মামলাটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে সময় আবেদন করা হওয়ার প্রেক্ষিতেই সেই মামলাটি ২০ নভেম্বর পরিবর্তে ২৩ নভেম্বর নেওয়া হয়েছে। এবং জুলাই অভ্যুত্থানের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে রামপুরা ২৮ জনের মৃত্যুর ঘটনায়। তখন বিজেপিতে দায়িত্ব ছিলেন সেনা কর্মকর্তা রেদওয়ান সহ ২ জন। তাদের বিরুদ্ধে যে মামলাটির পরবর্তী শুনানির ডেট নির্ধারণ ছিল ৫ নভেম্বর, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে ২৪ নভেম্বর। এছাড়া গুমের ঘটনায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী তার উপদেষ্টা এবং সাবেক IGP র্যাবের সাবেক ডিজি ছিলেন বেনজির আহমেদ এবং NTMCর সাবেক যে মহাপরিচালক ছিলেন জিয়াউল আহসান, তারা সহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাটিতে এখন শুধু জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দুটো চার্জশিট দিয়েছেন, আরেকটি চার্জশিট দেবেন এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এই মামলাটিরও সময় আরও ২ মাস দেওয়া হয়েছে এবং আগামী ১১ ডিসেম্বর এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনাল দিন নির্ধারণ করেছেন। আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার ছিলেন না, তার বাইরে অন্য যে ২ জন সদস্য ছিলেন বিচারক, তারা কিন্তু আজকে এই
প্রসিকিউশন আবেদন মঞ্জুর বা শুনানি করেছেন। সব মিলে তা নিয়ে বলা চলে যে আজকে এই ছিল ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। পুরনো ঢাকায় বংশালের এক বাসা থেকে সজীব নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সজীবের পরিবারের অভিযোগ, এক তরুণীর সাথে প্রেমের পরিণতিতে সজীবকে প্রেমিকার বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে সজীবের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বংশাল থানা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মহামিনুল খান অপু। ১৯ বছর বয়সী সজীব ও উচ্চ মাধ্যমিকের ছাত্রী খাদিজা দুজনেই পুরান ঢাকার বংশালের বাসিন্দা। ৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ৪ দিন আগে তাবলিগ থেকে ফেরা সজীব প্রস্তুতি নিচ্ছিলেন বিদেশ যাবার। শনিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর সজীব আর ফোন ধরেননি বলে জানান নিহতের বোন। পরে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আগামসী লেনে খাদিজার বাসায় ছুটে যান তিনি। সাথে ছিলেন মা ও স্বজনরা। সেখানে গিয়ে দেখেন বাসার ৪র্থ তলার গেটের সামনে গলায় তার পেছানো অবস্থায় পড়ে আছে সজীবের মরদেহ। যার বাসায় মারছে ওই মেয়েটারে দীর্ঘ 5 বছর ধরে পছন্দ করে। মেয়ে খালি ওরা ঘুরায়, ওরা নাচায়, ওরা পছন্দ করতো। আজকেও ওর ফোনে ভয়েস আছে, ওই মেয়ে ওরা ডাক দিছে ওইখানে, তারপরে ওরা এগুলা করছে। ওর মামা, ওর বাপ, ওর মা, ওরা সবাই এটাতে জড়িত আছে। ওরা সবাই মিলে আমার ভাইটারে মারছে। আমরা গিয়ে দেখি এই অবস্থা, গলায় তার অবস্থা বান্ধা, শরীরের মধ্যে বান্ধা, যে তার দেওয়া। নিহত সজীবের পরিবার বলছে খাদিজা ও তার পরিবার এই হত্যার সাথে জড়িত। সজীবের সাথে খাদিজার প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারছিলেন না তারা। ওই মেয়ে যদি ভালোবাসাটা বুঝতো তাহলে এই কাজ কখনোই করতে পারতো না। আমার ভাইকেও এত কষ্ট দিছে বলার বাহিরে। ওই মেয়ের কারণে আজকে সবকিছু হয়েছে, আমার ভাইয়ের অবস্থা হয়েছে। আমরা এটার বিচার চাই। তাবলিগে ছিল 3 দিন, গতকাল জামাতে থেকে ছিল, পড়াশোনা করছে, এসএসসি পাস করছে, আর পরে না 2 বছর যাবত পড়াশোনা করে না, বাইরে পাঠিয়ে দেব। এই মেয়েটার জন্যই পড়াশোনা সব বাদ দিয়ে দিছো। প্রাথমিকভাবে সজীবের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। মহামিনুল খান অপু, ৭১, ঢাকা। বহর বাড়ছে বিমান বাংলাদেশে। শীঘ্রই লিজ নেওয়া হবে 4টি বিমান। আর কিনতে 2 কোম্পানি এয়ারবাস ও বোয়িং দিয়েছে প্রস্তাব, যার যাচাই বাছাই চলছে। হাসিনা সরকারের সময় দেয়া প্রস্তাবের চেয়ে এবার কম দর চেয়েছে এয়ারবাস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে 10টি এয়ারবাস উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী বিমান বোর্ড এয়ারবাসের 4টি এয়ারক্রাফট কেনার অনুমোদন দেয়, যার প্রতিটির দাম প্রায় $180 মিলিয়ন করে, যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য $5 মিলিয়ন প্রতিশ্রুতি ফি দেওয়ার প্রস্তাব থাকে এয়ারবাসের। বিপরীতে বোয়িংয়ের প্রস্তাবে সে মূল্য সব মিলিয়ে ছিল $1 মিলিয়ন। তবে চুক্তিটি করার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়, আর এ বিষয়ে যাচাই বাছাই করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে আলোচনাটি বন্ধ করে দেয় তারা। নতুন করে বিমানের এয়ারক্রাফট কেনার আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বোয়িং থেকে দেওয়া হয়েছে প্রস্তাব, আর এয়ারবাসও আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে দিয়েছে প্রস্তাব। চুক্তি তো হয় নাই, ওটা তো প্রসেসের কাজ চলতেছিল, যে একটা ওনারা অফার দেয় সেটা যাচাই বাছাই চলতেছিল, এই পরিস্থিতিতেই ছিল। তো সেটা ওই সময়কার মনে হয় এটা বাতিল হয়ে গেছে। এখন আবার নতুন করে এয়ারবাসেরও প্রপোজাল আছে, বোয়িংয়ের প্রপোজাল আছে, সবই স্ক্রুটিনি চলতেছে, দেখতেছে। নতুন বিমান কিনলেও তা আসবে 2032 সালের দিকে। সামনে হজ, তা ঘিরে দ্রুত সময়ের মধ্যে বিমানের ফ্লিটে এয়ারক্রাফট প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে অন্তত 4টি বিমান লিজে নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। এয়ারক্রাফট আমি যতদূর শুনলাম, আমাদের হচ্ছে গিয়ে কেনা, পারচেস করা এবং লিজ নেয়া দুটারই প্রক্রিয়া চলতেছে পাশাপাশি। কারণ হচ্ছে গিয়ে কেনার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে বেশ অনেকদিন আগে থেকে, এটা চলতেছে। কারণ এই প্রক্রিয়া শেষ হয়ে এয়ারক্রাফট পেতে পেতে বিমানের 32 ইয়ার মানে 2032 সাল হতে পারে। আর এই জন্য আমাদের এখন যেটা ইমিডিয়েট যেগুলো দরকার সেটা হতো লিজ দিয়ে ইয়েটা করবে, ফিল আপটা করবে। বিমানের বহরে এখন এয়ারক্রাফট আছে 21টি। উড়োজাহাজ স্বল্পতা দেখিয়ে বিভিন্ন রুটে ফ্লাইট কমানো ও বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১,
ঢাকা। ঢাকা উত্তর সিটির কালশী এলাকায় মাঠ সংলগ্ন ফুটপাত এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাসাবাড়ি, দোকানপাট এমনকি কারখানার বর্জ্য ফেলা হচ্ছে এখানে সেখানে অবাধে অনিয়ন্ত্রিতভাবে। রাতের আধারে কে বা কারা এখানে ফেলছে আবর্জনা তা কেউ জানে না। তবে সিটি কর্পোরেশন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কালশীর এই সড়কটির পাশ ঘেঁষেই রয়েছে বড় মাঠ, যা একসময় শিশুদের খেলার জায়গা ছিল, কিন্তু এখন তা ঘিরে রেখেছে ময়লার স্তূপ। বাসাবাড়ি, দোকানপাট এমনকি কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে এই এলাকায়। স্থানীয়রা বলছেন, রাতের আধারে প্রতিদিন এখানে বর্জ্য ফেলা হচ্ছে। এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে তাও ভুলে গেছেন স্থানীয়রা। এর আগে এরকম ময়লা ছিল না, ইদানিং কালে গত কয়েক মাস ধরে এই ময়লাগুলো এখানে কে বা কারা ফেলতেছে। গন্ধে মাঝে সাথে থাকাই যায় না, রোড দিয়ে হাঁটা যায় না, এমন অবস্থা হয়। আর বাচ্চা যেগুলো স্কুলে যায়, আপনি একটু সকালে দেখেন প্রত্যেকটা বাচ্চা মুখ দইরা তারপরে যাতায়াত করতে হয়। আশেপাশে যারা থাকে তারা তো ময়লা ফেলানোর কোনো গাড়ি আসে না, গাড়িতে ফালাবে, তার জন্য আইসে রাস্তায় পারাতে আইসা অনেকজন অ্যাক্সিডেন্টও হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ময়লার দুর্গন্ধে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি চর্মরোগ ও নানা সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। সামনে হচ্ছে একটা খাল, তারপর হচ্ছে যে এখানে ময়লা ফেলা, এর কারণে দেখা যাচ্ছে যখন এই রাস্তা দিয়ে যাই প্রচুর দুর্গন্ধ হয় এবং ওই যে মানে চর্মরোগ তো হচ্ছেই। যেমন আমার বাচ্চাটাকে কালকে ডাক্তার দেখালাম, তখন বললো কোন এলাকা থেকে আসছেন, মানে এই এলাকাগুলোতে এরকম মানে বারবার রুগী আসতেছে আর কি। নাক চেপে যেতে হয়, আর হচ্ছে অনেক বেশি দুর্গন্ধ থাকে আশেপাশে, যেটা আমাদের নিঃশ্বাসের জন্য প্রবলেম হইতেছে। এটা পরিবেশের জন্য ক্ষতিকর, যেহেতু এখান দিয়ে মানুষ যাতায়াত করতেছে, স্বাস্থ্যের পক্ষেও খারাপ। কালশী মাঠ সংলগ্ন এই বর্জ্যের স্তূপ শুধু দৃষ্টিকটুই নয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিও বটে। কেউ খেলতেও পারে না এই জায়গাটা, এমনভাবে ওনারা ক্রিয়েট করতেছে। তো অন্যদেরকে বলার পর বলে আমাদের এখানে পারমিশন আছে, যে টেম্পো স্টেশনের আর কি যারা সিনিয়র যারা দায়িত্বে আছে ওনাদের পারমিশন দেবে নাকি এখানে যে ময়লা ফালানো। এখানে তো সবাই ফেলে, এটা তো মানে কেউ যে নিষেধ করবে সেটাও তো করতেছে না দেখি। এখানে গাড়ি ইচ্ছা ফেলে দিয়ে আবার চলে যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও গিয়ে এই ওয়াকিং মার্কেট হচ্ছে, ওয়াকিং স্ট্রিটের মতো বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। রাস্তার মধ্যে দেখা যায় 60-70% জায়গা নিয়ে মানুষ অবৈধভাবে আপনার দোকানপাট খুলে বসেছে, সবজি বাজার খুলে বসেছে, এবং এরা কিন্তু আর প্রপারলি এই জিনিসটা জমা করে না। ওরা হয় ওই রাস্তাতেই ফেলে যায়, কিংবা রাস্তার পাশে কোনো খালে ড্রেনের মধ্যে ফেলে যায়, অথবা কালেক্ট করে যেখানে ফাঁকা পায় লোকচক্ষুর আড়ালে ওইভাবে ফেলে আসে। তো কারা ফেলছে আমরা খোঁজখবর নিব, অবশ্যই ব্যবস্থা নিব। মাঠ থেকে 100 মিটারের মধ্যেই এসটিএস থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তা ব্যবহারের উদ্যোগ নেই। সুমন মাহমুদ, 71, ঢাকা। আগারগাঁও থেকে দিয়াবাড়ি চালু হয়ে যাবে, আর এইটা চালু করার জন্য, কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন এটা তো ঝুঁকিপূর্ণ। আরেকটা যদি দুর্ঘটনা ঘটে সেটার দায়িত্ব কে নেবে? কমিটির রিপোর্ট কি বের হয়েছিল? আগে কমিটির রিপোর্ট বেরিয়েছিল এবং ওই অনুযায়ী আমরা সমস্তগুলি সমস্তগুলি ইন্সপেক্ট করা হয়েছে ফিজিক্যালি এবং এক্সপার্ট দিয়েও করা হয়েছে। তাহলে এটা হলো কিভাবে? কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগের ঘটনার পরে। আগে বলা হয়েছিল যে এটা যখন ডিএনপি পিরিয়ড ছিল, এটা আমাদের ডিফেক্টস লাইবিলিটি পিরিয়ড ছিল, ওটা সঠিক করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে, তারা ওটা করেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ছিল যারা সেটা। বাট এগেন এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে, এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাবস থাকে সেটাও আইডেন্টিফাই করবে। দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বললেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোরের 9ম কর্নেল কমান্ড অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি সেনাবাহিনীর সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তৃতায় তিনি দেশমাতৃকায় সেবায় আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে দেশের উন্নয়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের ভূমিকা রাখার আশা জানান। এর আগে সেনাবাহিনীর প্রধান কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছলে তাকে জিওসি সহ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী কোর অফ ইঞ্জিনিয়ার্স এর 9ম কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন এবং কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যত বড় বড় কাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, এই বোর্ড সেইগুলো নির্মাণ করেছে। এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা ছাপ রেখে চলেছে। আমরা সমগ্র সেনাবাহিনী এই বোর্ডের এই কাজে অত্যন্ত গর্বিত। আমরা এই বোর্ডটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসে এবং এটা আমাদের মান মর্যাদা, এই বোর্ডের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে। বাংলাদেশের স্থিতিস্থাপক উন্নতির জন্য বিটপসির মতো প্রযুক্তিগত প্রশিক্ষণ জরুরি বলে জানিয়েছেন ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার ডেপুটি চিফ অফ মিশন তাকাহাসি নাওকি। এদিকে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোমোহিদি ইচিগুচি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির প্রত্যাশা আছে বলে তারা এখানে বিনিয়োগ করছে। আইসিটি শিক্ষা ও শিল্প উন্নয়নে জায়গা বাংলাদেশের পাশে থাকতে চায় বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনের আয়োজিত বিটপসি সেমিনারে তারা একথা বলেন। এর আগে গত বছর 17 অক্টোবর বিটপসি প্রোগ্রাম চালু করতে একযোগে কাজ শুরু করে আইসিটি বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বাংলাদেশের মর্যাদাপূর্ণ টপসি প্রশিক্ষণ কোর্সের আদলে বাংলাদেশি বিটপসি অর্থাৎ বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম আয়োজন করা হয়। সর্বাধুনিক সফটওয়্যার প্রকৌশলের উপর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের সুপার আর্কিটেক্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই কোর্সের আয়োজন। বাংলাদেশের উন্নয়নে আমরা জাইকা সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে আমরা একসাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। ধারাবাহিক কর্মসূচির 14তম দিনে কর্মসূচি পালনকালে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকেরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যত সরকার আসলো আমাদেরকে আশ্বাস দিয়ে গেল, যখন গণ অভ্যর্থনা হলো ছাত্র জনতার, তখন আমরা বুঝতে পারলাম এদেশে বৈষম্য দূর হবে। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবহেলিত শিক্ষক শিক্ষিকা আজ 14 দিন যাবত এখানে আছি। আমাদের দাবি আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হোক। আমাদের মূল দাবিটা হলো আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্তিকরণ। 28 জুলাইতে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের জন্য আসছি। আজকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমাদের এই জায়গায় আসার মতো গাড়ি ভাড়াও আমাদের কাছে নাই। ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। এছাড়া দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও সামাজিক প্রেক্ষাপটে নারীর অধিকার ও বিচার পাওয়ার অধিকার সহ নানা বিষয় তুলে ধরা হয় মানববন্ধনে। এর আগে রাজধানীর সোবহানবাগের বাসা থেকে এক নারী গণমাধ্যম কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গণমাধ্যম কর্মী অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে তিনি কাজ করেছেন। একই সাথে আত্মহত্যার আগে ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেন ওই সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন কর্মী। তাদের মধ্যে এক নারী সংবাদকর্মীও ছিলেন। এরা কাজ করবে, তার কাজের জায়গা নিরাপদ হবে, তার কাজের জায়গা স্বচ্ছন্দ হবে, সম্মানের হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এই নিম্নচাপটি আগামী 27 অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম মন্ধা দেওয়া হয়েছে। 27 অক্টোবর সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে তখনই নিশ্চিতভাবে এর গতিপথ নির্ণয় করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি এখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যা আগামী মঙ্গলবার ও বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে ভারতের অন্ধ্র উপকূলে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার 50 কিলোমিটার পর্যন্ত
বেগে পৌঁছতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে চলতি মাসের শেষ থেকে বৃষ্টি বলয় আখির প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটতে পারে। গেল 1 সপ্তাহ ধরে সারা দেশে গরম অনুভূত হচ্ছে। পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী সহ অটো ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। রবিবার সকাল 7টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটো ভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানে ধাক্কা দিলে সেটি উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও 2 শিক্ষার্থী নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বপ্রথম ভ্যানালার লাশটা বের হয়, 3 জন মারা গেছে। তারপরে একটা ছেলের লাশ বের হয়, তারপরে মেয়ের লাশটা বের হয়। এখানে স্পটে জায়গায় 3 জন ডেড। ট্রাকের সামনে একটা অটো পড়ে, তখন তাকে ব্রেক করলে এই গাড়িতে ট্রাকটা উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা যে স্কুল ছাত্রী দাঁড়িয়ে থাকা এই ভ্যানটার উপরে চাপা দিলে ভ্যানে থাকা 2-3 জন ছাত্রী, 2 জন ছাত্র, একজন ছাত্রী মারা যায় আর ভ্যান চালক মারা যায়, আর 2 জন ছাত্র আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।